নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ চৈ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আছি চাঁদিপুরে। এখন সকাল 7টা বাজে। আমরা বেরোচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। পথে আমরা দেখে নেব দেবকুণ্ড ওয়াটারফল, যার দূরত্ব 83 কিলোমিটার, সময় লাগে 2.5 ঘন্টা। এই হচ্ছে হোটেলটা বাইরে থেকে, এখান থেকে ঢুকতে হয় ওই সাইড থেকে, সেখান থেকে ঢুকে এখানে পার্কিং করা যায়। এইটা হচ্ছে হোটেলের ফ্রন্ট ভিউ। আর এই সামনে যেগুলো সেগুলো হচ্ছে নর্মাল স্ট্যান্ডার্ড ডিলাক্স রুম। কমপ্লেক্সটা বিরাট কমপ্লেক্স, প্রচুর রুম আছে। অনলাইনে সাইট ডেসক্রিপশানে দেওয়া রইল, যাবতীয় ডিটেলস তথ্য, ডে ওয়াইজ কত খরচ হচ্ছে সব ডেসক্রিপশানে দেওয়া রইল, কাইন্ডলি চেক করে নেবেন। এই হচ্ছে হোটেলের পুরো অংশটা। ওই যে পিছন দিকটা দেখা যাচ্ছে ওটাও হোটেলের পার্ট, আমরা ওই দিকটাতে আছি। রুম থেকে হালকা সি দেখা যায়, সেটা ইম্পর্টেন্ট নয়, রুমটা কমফোর্টেবল। তাহলে রুমের ভিডিওটা দেখে নিন। তো এই হচ্ছে হোটেলের ব্যালকনি, এটাই লম্বা সোজা চলে যাচ্ছে, এই সাইড থেকে আসা যায়। এসে এইগুলো হচ্ছে প্রিমিয়াম রুম। এই হচ্ছে রুমটা, একটা টেবিল আছে, ওইদিকে একটা ড্রেসিং টেবিল, একটা ইন্টারকম, একটা ভালো বিছানা আছে কমফোর্টেবল, এসি লাগানো আছে, টিভি আছে, এইদিকে একটা কাভার টাইপ আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, ঠিকঠাক ছিমছাম, তবে একটু হালকা ভাঙাচোরা আছে, একটু ফাঙ্গাস ধরেছে। গিজার আছে, বেসিন আছে। এই ব্যালকনি দিয়ে হেঁটে নিচে যেতে হবে। এই সাইডে পুরো গ্রিনারি। আমাদের রুম থেকে বেরিয়ে এই ব্যালকনি দিয়ে ডান দিকে গেলে সমুদ্র দর্শনের একটা স্পট আছে, সি ভিউ পয়েন্ট। এই হচ্ছে আর একটা রুম, এটা 209 নাম্বার রুম। এটা ডিলাক্স রুম, এখানে কাবার্ড আছে, একটা বেড আছে, তবে রুমের সাইজটা বুঝতেই পাচ্ছেন প্রিমিয়াম রুমের থেকে একটু ছোট। এখানেও টিভি আছে, এইখান থেকে এই যে সমুদ্রটা দেখা যায়। এটা কিন্তু নন এসি রুম, ড্রেসিং টেবিল, আয়না দেওয়া আছে। এই সাইডেও একটা কাবার্ড টাইপ আছে, আর এই সাইডে এটা বাথরুম। এখানে কিন্তু বেসিন নেই, বেসিনটা বাইরে। এটা হচ্ছে 201 নম্বর রুম, এসি ডাবল বেড। এইগুলো কিন্তু নর্মাল রুম, ডিলাক্স রুম যেগুলো। এখানেও একটা কাবার্ড আছে, হ্যাঁ এখানেও নর্মাল একটা কাবার্ড আছে। ছোট ঘরটা, ওভারঅল সাইজটা একটু ছোটই, দেখতেই পাচ্ছেন। সিলিং ফ্যান, ফ্যান দেওয়া আছে, এখানে এসি আছে, টিভি আছে। এটা হচ্ছে ওয়াশরুম। বাহ, ওয়াশরুমটা এদের ভালো, একটু লম্বাটে টাইপ। এখানে বেসিন টেসিন দেওয়া আছে, গিজার টিজারের ব্যবস্থা আছে, এক্সস্ট ফ্যানও দেওয়া। এখানে একটা টেবিল। এটা হচ্ছে ছোট একটা ব্যালকনি। এই রুমগুলো থেকে কিন্তু একদম সামনেই সমুদ্র দেখা যায়, যদিও এখানে বসে কতটা কমফোর্টেবল হবে সেটা জানা নেই। এখানে একটা টেবিল ফ্যানও দিয়েছে, দুটো বসার চেয়ার। এই হচ্ছে ওভারঅল রুমটা। তাহলে পান্থনিবাসের মোটামুটিভাবে ডিলাক্স রুম, প্রিমিয়াম রুম, নন এসি রুম সবই মোটামুটি দেখিয়ে দিলাম। আপনারা যেরমভাবে যেই রুমে থাকতে চান সেই রুমটা অনলাইনে অবশ্যই বুক করে নেবেন। পান্থনিবাসের রেস্টুরেন্টটা একটু দেখিয়ে দিই। রেস্টুরেন্টটাতে বেশ বড়, খাবার দাবারের কোয়ালিটি ভালো। টেস্ট বাঙালির মতো হবে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটা আমরা কখনো এক্সপেক্টও করি না। তবে টেস্ট ভালো, খাওয়া দাওয়া যায়, অসুবিধার কিছু নেই। এই হোটেল থেকে ঢুকে এই গ্রাউন্ড ফ্লোরের সাইড থেকে আসা যাবে। উপর থেকে যে বাগানটা দেখাচ্ছিলাম এটাই সেই বাগান, এখন বর্ষাকালে পুরো সবুজ হয়ে আছে। এসে এই যে রেস্টুরেন্টের সাইন দেওয়া আছে, এই সাইড থেকে ঘুরে যাবে, ঘুরে গেলে এই সামনেই হচ্ছে রেস্টুরেন্টটা। জায়গাটা পুরো সবুজে সবুজ হয়ে আছে এখন, যেহেতু আগস্ট মাস, শ্রাবণ মাস, বর্ষাকাল। এই হচ্ছে এনাদের রেস্টুরেন্টটা। রেস্টুরেন্টটা এসি রেস্টুরেন্ট, প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এই যে এই দিকটায় হচ্ছে কিচেন, এই দিকটায় এইসব বাসন টাসন থাকে, এইদিকে কিচেন আছে, বেসিন, হাত ধোয়ার জায়গা এইদিকে। ফ্যামিলি নিয়ে আসলে কিন্তু বেশ ভালো এনজয়েবল জায়গা। পান্থনিবাস মোটামুটি ছিমছাম, শান্ত নিরিবিলি পরিবেশ। এদের খাওয়া দাওয়াও ঠিকঠাক, অসুবিধা কিছু নেই। গতকাল রাত্রে আমরা ফেরার সময় ওখান থেকে রাস্তায় একটা পেটুরাম বলে দোকান আছে, সেখান থেকে অনেক রকমের কাবাব, রুটি, চিকেনের বিভিন্ন আইটেমের এইসব নিয়ে এসেছিলাম। সেখানে আমাদের 1300 টাকা খরচা হয়েছিল। তো এই দেখো, এখান থেকে বেরোলাম, এইখান থেকে বেরিয়ে এই দিক থেকে চলে আসলাম। জায়গা কিন্তু বিরাট, এই সামনে থেকে বাইরে যাব। এই সাইডেও গ্রিনারি আছে, এদের পাওয়ার ব্যাকআপ থাকে, অসুবিধা নেই। এই হচ্ছে স্টেয়ারকেস, সিঁড়ি।
গুড মর্নিং। এই হচ্ছে রিসেপশন, আর এই হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা। এদের পার্কিং স্পেসটা কিন্তু বিরাট, এই পুরো অঞ্চলটাই পার্কিং স্পেস, এবং অনেক লোক কিন্তু আসেন এখানে চাঁদিপুরে। আর সমুদ্রে যাওয়ার রাস্তাটা এই যে সামনে, এখানে সমুদ্র অনেক দূর অবধি চলে যায়, আবার জোয়ারের সময় অনেকটা এগিয়ে আসে। দুবলাগড়ির যেমন একটু বেশ কাদামাটি জল মনে হয়েছিল, বালি ভর্তি, এখানেও আছে বালি, বাট সেই ইয়েটা কম। যাই হোক, এই হোটেল থেকে বেরিয়ে উল্টো দিকে আসলেই হচ্ছে সমুদ্রে যাওয়ার রাস্তা। সমুদ্রটা এখন অনেক কাছে। এখানেও প্রচুর ডাব বিক্রি হচ্ছে, 30 টাকা, 40 টাকা, 50 টাকা। এই যে এই সাইড থেকে আসলাম, সেরকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নেমে সমুদ্রের পাড়ে যাওয়া যায়। যদি চাঁদিপুরে সমুদ্র স্নান করতে চান তাহলে অবশ্যই সকালবেলা আসবেন, ভোরবেলা, এই 6টা-7টার মধ্যে, তাহলে সমুদ্রতে কিছুটা ঢেউ পাবেন। এরপরে এখন জোয়ার চলছে, ভাটা হয়ে গেলে কিন্তু সমুদ্রের জলটা অনেক দূরে চলে যায়। আমরা এখানে আসলাম হচ্ছে গিয়ে 16 তারিখ সন্ধেবেলায় এসেছি। সেই ভিডিও আপনারা দেখেছেন, দেখেননি এখনও? তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া হয়েছে, দেখে নিন। আমাদের দুবলাগড়ি থেকে চাঁদিপুরের যাত্রাপথ, এবং তার সাথে আরও অনেকগুলো পয়েন্ট ছিল, ক্ষীরচোরা গোপীনাথ, পঞ্চলিঙ্গেশ্বর, এরকম আরও অনেকগুলো পয়েন্ট ছিল। কাইন্ডলি ভিডিওটা দেখে নিন। এই হচ্ছে সমুদ্র, অনেকে স্নান করছে। আমার আসলে এখন স্নানটা হয়ে গেছে। 8টার সময় বেরোবো, এখান থেকে দেবকুণ্ড যাব, দেবকুণ্ড দেখে বাড়ি ফিরবো। তো তার জন্য আজকে আর সমুদ্র স্নানটা হলো না। সমুদ্র স্নান করতে গেলে এখন আসতে হতো, সেটা করে আবার রুমে গিয়ে চান করে সেটা বড্ড ঝামেলা হয়ে যেত, আমাদের অনেক দেরি হয়ে যেত। তাই সমুদ্র স্নান এবার হলো না, তবে একটু পা তো ভেজাতেই পারি। এখন জোয়ার চলছে, বুঝতেই পারছো কতটা, অনেকটা হেঁটে আসলাম, প্রায় 150 মিটার 200 মিটার মতো হেঁটে আসলাম। আগের দিন যখন হাঁটলাম 16 তারিখ, তখন হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছিলাম সমুদ্রে, কিন্তু হাঁটুর উপরে আর জল ওঠে না। সেদিন মানে অ্যাকচুয়ালি ড্রেস পরে নেমেছিলাম সন্ধেবেলা, ভেবেছিলাম চানটা হবে, কিন্তু সেদিন হলো না, কপালে নেই, আর কি করা যাবে। যাই হোক, সমুদ্রের সিনিক বিউটিটা উপভোগ করুন। এখানে সমুদ্র কিন্তু দীঘা পুরীর মতো অতটা উত্তাল নয়, বিশেষত পুরীর মতো অত ঢেউ নেই এখানে। এখানে আরামসে নিরিবিলিতে চান করা যায়। এই যে কচিকাঁচা সব চান করছে, জায়গাটা মনোরম। যেহেতু মেঘলা ওয়েদার, তাই সূর্যদেব এখনও দর্শন দেয়নি, সূর্যোদয় দেখা যায়নি। আমি সকালে উঠেছি, অনেক সকালে চেষ্টা করেছিলাম ভোর 5টা নাগাদ, কিন্তু তখনও মেঘলা ওয়েদারের জন্য সূর্যদেব দেখা যায়নি। এই সাইডে সন্ধেবেলা করে বসতে পারেন, ওই সাইডে ওই যে রক করে বাঁধানো আছে পুরো, ওই দূর অবধি চলে যাওয়া যায়। দুবলাগড়ি থেকে চাঁদিপুরের দূরত্ব 37 কিলোমিটার, সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। ওখান থেকে গাড়ি ভাড়া পাওয়া যায়, গাড়ি ভাড়া মোটামুটি আপনাদের ড্রপ করতে 1000-1500 টাকা নেবে। আর দুবলাগড়ি থেকে যদি পুরো সাইট সিনটা করতে চান, আমরা যেটা করলাম, ক্ষীরচোরা গোপীনাথ, জগন্নাথ টেম্পলগুলো, ইমামি জগন্নাথ টেম্পল, এদিকে নীলগিরি জগন্নাথ টেম্পল, সেইগুলো সব করলে গাড়ি ভাড়া মোটামুটি একদিনের জন্য 2000 টাকাতে নেবেই। ছোট গাড়ি বলতে সুইফট ডিজায়ার বা হ্যাচব্যাক গাড়িগুলো, আর বড় গাড়ি নিলে 2500 টাকা, প্রায় 2800 টাকা এরকম রেট আছে। আর অটো করেও আপনারা ঘুরতে পারেন, এখানে ওই ডিজেল অটোগুলো ভাড়া পাওয়া যায়, সেই অটোগুলো নিয়ে ঘুরলে অটো ভাড়া সারাদিনের জন্য 1000-1200 টাকা নেবে। ভিতরকণিকা এখান থেকে নিজের গাড়ি ছাড়া যাওয়া একটু মুশকিলই বটে, পাবলিক ভেহিকেল কী আছে আমার জানা নেই, নিজেদের গাড়ি নিয়ে যাওয়াটাই সেফ। যদি আপনারা ট্রেনে করে এসে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে গাড়ি ভাড়া করে নিতে পারেন। ভিতরকণিকা যাতায়াতের জন্য একটা গাড়ি ভাড়া আপনাদের থেকে নেবে, ছোট গাড়ি মানে সিডান বা হ্যাচব্যাক, 1004 থেকে 5000 টাকা মতো নেবে। আর বড় গাড়িগুলোর রেটটা একটু বেশি, 6,500-7,000 টাকা অবধি উঠবে। আর ভিতরকণিকার ভিডিও তো আপনারা দেখেছেন, যদি না দেখে থাকেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, কাইন্ডলি চেক করে নেবেন। প্রচণ্ড এক্সাইটিং একটা জার্নি। এখান থেকে যদি আপনারা ডিরেক্ট কলকাতা ফিরতে চান, এখান থেকে বালেশ্বর স্টেশন 16 কিলোমিটার, 30 মিনিট মতো সময় লাগে। অটো ভাড়া করলে অটো ছেড়ে দেবে, সেক্ষেত্রে আপনাদের থেকে এই 800 টাকা মতো রেট অটোর, আর গাড়ি যদি নেন গাড়ি 1200 টাকা মতো রেট। হোটেলে বললেই ওরা ব্যবস্থা করে দেবে। এই যে সামনে কয়েকটা দেখছেন নীল প্লাস্টিক দিয়ে ঢাকা, এইগুলোই কয়েকটা দোকান, ফলে বুঝতেই পারছেন জায়গাটায় খুব কম লোকজন আসেন। এটা কিন্তু দীঘাপুরি মন্দারমণির মতো নয়, এত ক্রাউড আপনি কোনো সময়তেই পাবেন না। সবসময় একটা ফাঁকা ফাঁকা ছিমছাম পরিবেশ। কোয়ালিটি টাইম ফ্যামিলির সাথে স্পেন্ড করার জন্য দারুণ জায়গা। দুদিনের ছুটিতে আপনারা আসতেই পারেন। এখানে কালাম স্যারের একটি মূর্তি আছে, ছোট বাগান টাইপ, যদিও মেনটেন নয়। এই যে কালাম স্যারের একটি মূর্তি স্থাপন করা হয়েছে। সব মিলিয়ে দুদিনের ছুটির বা উইকেন্ড ডেস্টিনেশন হতেই পারে চাঁদিপুর। আসার আগে অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন, তাহলে চাঁদিপুরের সমস্ত তথ্য এই ভিডিওতে পেয়ে যাবেন। তাহলে আজকের গল্প শুরু করা যাক।
সকাল 11:20 আমরা পৌঁছে গেছি দেবকুণ্ড ওয়াটারফলস দেখতে। আকাশটা হালকা মেঘলা হয়ে গেল, দেখলেন আগের ফুটেজে রোদ্দুর ছিল, এখন মেঘলা হয়ে গেল। তো যাই হোক, গাড়িটা এখানেই থাকবে রাস্তার উপরে, সাইড করে পার্কিং করা হবে, পার্কিংয়ে কোনো চার্জ নেই। আর এখান থেকেই জুন, জুলাই, আগস্ট এই 3 মাস বাইক সার্ভিস আছে। 260 টাকা করে নিচ্ছে এক একটা বাইক। এক একটা বাইকে 2 জন করে ওঠা যাবে, মানে ড্রাইভার থাকবে, আরও 2 জন পিলিয়ান থাকবে। সেটা নিয়ে আপ ডাউন মিলিয়ে 260 টাকা করে পড়ে। এই যে সামনের দোকানটায় আপনারা বাইকের জন্য এন্ট্রি করাবেন, টাকা ওখানেই দেবেন। তো আমাদের 3টে বাইক, যেহেতু আমরা 5 জন, তাই দিদি আলাদা একটা বাইকে, সোমনাথ আর সোমনাথের বউ একটা বাইকে, আমি আর চৈতালি একটা বাইকে। ওরা নিয়ে যাবে, ওখানে ঘুরলেন, 1-1.5 ঘন্টা ঘোরা হয়ে গেল। সেই ফুটেজ আপনারা দেখতে পারবেন। ওখানে ঘোরাঘুরির পরে আবার ওখানে এসে দাঁড়াবেন, তখন এরা গিয়ে আবার আপনাদের নিয়ে আসবে। তো এই হচ্ছে পলিসি। ভিতরে কিন্তু ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউড না, তাই গোপ্রো নিয়ে যাওয়া যাবে না, মাইকও নিয়ে যাওয়া যাবে না, সব রেখে যাচ্ছি। আপাতত মোবাইল কিনবেলে ভিডিও হবে। তাহলে যাওয়া যাক দেবকুণ্ড ওয়াটারফলস। তাহলে চলুন বাইকে ওঠা যাক। এই আমরা পৌঁছে গেলাম দেবকুণ্ড ওয়াটারফলসে। আপনাদের তো বললাম যে গোপ্রো আনতে দেয়নি, ক্যামেরা এখানে অ্যালাউড না এই মুহূর্তে। তার জন্য এই পুরো শ্যুটটাই, দেবকুণ্ডের শ্যুটটাই মোবাইলে করতে হচ্ছে। আপনারা দেখতে থাকুন, যাবতীয় তথ্য ইনফরমেশন রইল আপনাদের জন্য। জঙ্গলে ওরা যেটা বললো 4 চাকা বন্ধ, হ্যাঁ হ্যাঁ, হিন্দিকাল যে 3 মাস বন্ধ থাকে, এখানে 3 মাস বন্ধ। যেহেতু এখানে মন্দির আছে তাই ওরা এটা চালু রাখে। এখান থেকে ঢুকতে হবে। এখন যেহেতু বর্ষাকাল, তাই জলটা পড়ছে প্রবল বেগে, আশা করি দেখতেই পাচ্ছেন। অতল জলরাশি ছুটে চলেছে তার অজানা গন্তব্যের উদ্দেশ্যে। উপরে সিনিক বিউটিটা খুব ভালো, পুরো পাহাড়। এই রাস্তা ধরে হেঁটে যেতে হবে আমাদের। প্রজাপতির রাশি, ঝাঁকে ঝাঁকে প্রজাপতি, অপূর্ব দৃশ্য। এরকম নির্জন অরণ্যের মধ্যে দিয়ে আমরা খসমস শব্দে হেঁটে চলেছি দেবকুণ্ডের উদ্দেশ্যে। একদম নিস্তব্ধ, নিরিবিলি। প্রচুর লোক উপরে আছে, এই মুহূর্তে রাস্তায় কেউ নেই। দু সাইডে অরণ্য দেখতেই পাচ্ছেন। এখন বর্ষাকাল বলে অরণ্য তার ডানাপালা প্রশস্ত করে ফেলেছে আরো। পথে ঝর্ণার সাথে সাথেই চলতে হয় আমাদের। এরকম ঝর্ণার মনোরম শব্দ, কুলুকুলু শব্দ, তার সাথে এরকম মনোরম দৃশ্য, এই নিয়ে আমরা এগিয়ে চলেছি দেবকুণ্ডের পথে। রাস্তা মোটামুটি সোজাই চলে যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে। হাঁটতে হাঁটতে পথে পড়বে এই পুল বা এই ব্রিজটা। এর তলা থেকেই জল চলে যাচ্ছে। এই পুলের উপর আস্তে আস্তেই বৃষ্টি নেমে গেল। ক্যামেরায় কি বোঝা যাচ্ছে? আশা করি যাচ্ছে। শত প্রতিকূলতাকে জয় করেও আমরা এগিয়ে চলেছি। বৃষ্টি, প্রবল বৃষ্টি নেমেছে। ছাতা হাতে, দেখতেই পাচ্ছেন, ছাতা নিয়ে আমরা এগিয়ে চলেছি। রাস্তা দিয়ে হেঁটে উঠে এসে 401টা সিঁড়ি পড়বে, স্বর্গের সিঁড়ি উঠে যাচ্ছে। এই স্বর্গের সিঁড়ি দিয়েই দেখি আজ যদি স্বর্গে পৌঁছানো যায়। আকাশ পুরো মেঘাচ্ছন্ন, ঝমঝম রিমঝিম বৃষ্টি পড়ছে। তার মধ্যেই আমরা দেখা পেয়ে গেলাম এই দেবকুণ্ড ওয়াটারফলসে। এখানে যাওয়ার এই হচ্ছে রাস্তা। এর উপর পা দিয়ে দিয়ে যেতে হবে। এই দেখুন বন্ধুরা, দ্য গ্রেট দেবকুণ্ড ওয়াটারফলস। অদ্ভুত সুন্দরভাবে জল পড়ছে। যেহেতু বর্ষাকাল, বুঝতেই পারছেন, প্রবল জলরাশিরা আনন্দের সাথে উচ্ছ্বাস করতে করতে এগিয়ে আসছে এবং পাহাড়ের বুক চিরে ঝরঝর শব্দে ঝরে পড়ছে। এ এক প্রকৃতির মোহময়ী রূপ। এই রূপের চিরসাক্ষী হয়ে থাকলাম আমরা এই 5 জন। কারোর মুখে কোনো ভাষা নেই, সবাই শুধু জলপ্রপাতের অবিরাম ঝরে পড়ার শব্দ এবং দৃশ্য সেটাই উপভোগ করছে। ওই উপরে আছে মন্দির, মাতার মন্দির। ওখানে যাব। ওখানে যেতে গেলেই সিঁড়ি ভেঙে উঠতে হয়।
দেখে মনে হচ্ছে এই সিঁড়ির কোথাও শেষ নেই। এই সিঁড়ি হয়তো ব্রহ্মা দাদুর কোলে গিয়েই থামবে। বুঝতেই পারছেন, প্রবল বৃষ্টি, লোকজন সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে যারা ছাতা আনেনি। এত বৃষ্টি হয়েছে যে এখানে পুরো জল হয়ে গেছে। সোমনাথ যেহেতু ওয়াটারপ্রুফ জুতো পরে আসেনি, জানা ছিল না কারোরই, তার জন্য সোমনাথ এখন এই পাথরের উপর দিয়ে দিয়ে আসছে। এই তো এই পাথরটার উপরে আয়, এইটার উপরে, এইটা, হ্যাঁ এখান থেকে লাফ দে, ওইখানে যাস না, এখান থেকে লাফ দে, তাহলে ওই সাইড দিয়ে ঘুরে আয়। প্রবল জলোচ্ছ্বাস, প্রবল জলোচ্ছ্বাস, তার উপরে সাংঘাতিক বৃষ্টি, প্রবল বর্ষণে জলোচ্ছ্বাস বৃদ্ধি পেয়েছে। সোমনাথ এইভাবে আসলো, এই তো চলে এসছি, চলে আয়। এখানে সিঁড়িগুলো খুব ভালো, কিন্তু এখানে এইভাবে সিঁড়িগুলো একটু বেশি চড়াই হয়ে গেল। সিঁড়ির ধাপে কিন্তু অসুবিধা নেই, কিন্তু রাস্তারও লাভলি, কি সুন্দর দেখুন। সত্যিই মনে হচ্ছে তো স্বর্গলোকে গিয়ে মিশবে এই সিঁড়ি? কমেন্টে জানাবেন ভালো লাগছে কি ভিডিওটা। এই প্রবল দুর্যোগে ছাতা মাথায় দিয়ে চটি পরে এরকম বৃষ্টির মধ্যে আপনাদেরকে দেখাবো বলেই ওঠা। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন এবং বন্ধু ও পরিবারের সবার সাথে শেয়ার করবেন। এখানে সিঁড়িগুলো একটু ফ্ল্যাট টাইপের, একটু পা টেনে টেনে হাঁটতে হয়। কতগুলো সিঁড়ি এলাম গুনিনি, সর্বমোট 400টা সিঁড়ি আছে, জানি না হাফ এলাম কিনা, তবে অনেকটা উপরে উঠে আসলাম। এই যে এবার রাস্তাটা সমান হয়ে গেল। হাতে ছাতা, এক হাতে গিম্বেল মোবাইল, ঘেমে লাট অবস্থা হয়ে যাচ্ছি। সমতল রাস্তা পেরিয়ে এবার রাস্তাটা গড়ানে নামছে, মানে ঢালু হয়ে গেছে, নিচে নেমে গেছে। আবার বৃষ্টিটা এসছে জোরে, একটু থেমেছিল কিন্তু আবার এসছে। এই যে রাস্তাটা ডাউনওয়ার্ডস নেমে আবার কিছু সিঁড়ি আছে, এবার ডাউনে নামছে, মানে সম্পূর্ণটা চড়াই নয়, চড়াই, সমতল, উতরাই, তারপরে মনে হয় লাস্টে আরেকবার চড়বে। চলো দেখি। গাড়ি থেকে নামার সময় বলে দেওয়া হলো যে সবাই ছাতাগুলো নিয়ে নাও, তো আমরা সব ছাতা একটা প্লাস্টিকে নিয়ে নিলাম, একসাথেই আসছিলাম। বৃষ্টি পড়াতে আমাদের খুব একটা অসুবিধা হচ্ছে না। ও বাবা, এবার আরও তীব্র গতিতে নেমেছে, আরও জোরে নেমেছে। ওয়েদারটা খুব ভালো হলো, কিন্তু ওরে বাবারে সব ভিজে গেল, সব ভিজে গেল। ছাতা দিয়ে ক্যামেরা বাঁচাচ্ছি, মানে সে সাংঘাতিক অবস্থা। ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে, রাস্তাটা এবার দেখতে পাচ্ছেন একদম নামছে, বেশ সুন্দর তরতর করে নামছে। ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে। এখনকার বিউটিটা দারুণ হয়ে গেল। বুঝতে পারছি ভিডিওটা পুরো ধোঁয়াশার মধ্যে হচ্ছে, কারণ টরেনশিয়াল রেন হচ্ছে, তীব্র বৃষ্টি। তার মধ্যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মাতার মন্দির। উপর থেকে মন্দিরটা এরকম দেখায়, দেবকুণ্ডের মন্দির। এই ঝর্ণা গিয়ে একটা কুণ্ড সৃষ্টি করেছে, সেই কুণ্ডে দেবতারা স্নান করতে আসতেন, এটা কিন্তু বললাম না, বললাম আসেন, মানে এখনো আসেন। সেই দৃশ্য আমি আপনি দেখতে পাই না, কিন্তু ওনারা আসেন, এটাই বিশ্বাস, এটাই কথিত আছে। মন্দিরের ঠিক সামনেই আছে গণেশ বাবাজির মূর্তি। মাতার মন্দিরের ঠিক পাশেই আছেন বজরংবলী। জয় বজরংবলীর জয়। এই হচ্ছে মাতার বিগ্রহ। এই মন্দিরের গা ছুঁয়েই এই ঝর্ণা পড়ছে এবং নিচে কুণ্ডর সৃষ্টি করেছে। কি কষ্ট করে বৃষ্টিতে ভিজে কিভাবে ভিডিওটা করলাম সেটা শুধুমাত্র আমরাই জানি। আপনারা হয়তো ভিডিওটা দেখে বুঝতে পারবেন না, কিন্তু সাংঘাতিক কষ্ট করে ট্রিমেন্ডাস প্রেশার নিয়ে ভিডিওটা বানালাম আপনাদের জন্য। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। অবস্থাটা বুঝতে পারছেন কিভাবে বৃষ্টিটা পড়ছে, সামনে ধোঁয়াশার মতো দেখতে পাচ্ছেন। ক্যামেরায় হয়তো পুরোটা পরিষ্কার নয়। এবার কিছুটা বোঝা যাচ্ছে হয়তো।
মানে জাস্ট গুরু ফাটিয়ে বৃষ্টি হচ্ছে। এই যে গণেশ দেবতা, তার মূর্তির আগে এই প্লেসে জুতো খুলে রাখতে হয়, জুতো পরে কিন্তু নিচে যাওয়া নিষেধ। এই যে ডান দিক দিয়ে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে একটু হেঁটে উঠে ওই সাইডে ঝর্ণায় নামা যায়, কিন্তু সেটা জেনারেলি শীতকালে নামা যায়। এই সময় ওই জায়গাটা পুরো পিছল হয়ে গেছে এবং ওখানে জল যেহেতু বেশি, তাই ঝর্ণায় নামা যায় না, তাই এবারে যাওয়া হলো না। বর্ষাকালে যেখানেই ঘুরতে বেরোবেন অবশ্যই ছাতা রাখবেন, এটা বলার অবকাশ নেই। আমরা এই ছাতাটির জন্য আজকে জোর বাঁচা বেঁচে গেলাম, না হলে এখানে সম্পূর্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে হতো একদম। আমি একটা ফুটেজে দেখালাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে বাচ্চা টাচ্চা নিয়ে। এই ভুলগুলো কখনো করবেন না। একটু কষ্ট হবে ছাতা নিতে, কিন্তু হোক। বৃষ্টি পড়লে কিন্তু অবশ্যই ছাতাটা আপনাকে মানে বড় সমস্যার হাত থেকে বাঁচাবে। আমাদের এই সিচুয়েশানে এমনিতেই প্যান্ট ভিজে গেছে, গেঞ্জি ভিজে গেছে, ময়ূরীতে এমনিতেই পুরো ভিজে গেছে। ওই আমাদের গাড়িটা কোথাও একটা সাইজ করে সেখানে গাড়ির ভিতরে এক একজন করে ড্রেস চেঞ্জ করে নিতে হবে। এই না হলে এখনও কলকাতা ফিরতে প্রায় 8-9 ঘন্টা সময় লাগবে। এবার নেমে যাচ্ছি আবার ব্রহ্মা দাদুর কোল থেকে আবার মর্তলোকে। ওঠার সময় প্রথম ফুটেজে দেখিয়েছিলাম, মনে পড়ছে? সোমনাথ পাঁচিলের সাইড দিকে জুতো বাঁচানোর জন্য পাথরে গা দিয়ে দিয়ে উঠছিল। এখন দেখুন শুধু জায়গাটার অবস্থা, কি জলের বেগটা বেড়ে গেছে। যেই পাথরগুলোর উপর পা দিয়েছিল সেই পাথরগুলো সব ডুবে গেছে। বাপরে, একেই হয়তো বলে তোর। এই তোরেই ভেসে গেছে রিসেন্ট, আপনারা সবাই জানেন, ওয়ায়নাড। এই তোর দেখে আমরা বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, কি সাংঘাতিক দেখুন। ওয়াহে গুরু, ওয়াহে গুরু, জয় গুরু, জয় গুরু। আপনি মাঝখান থেকে হেঁটে যান। এই যে দেখুন অনুভব এসছে, এবার আমি যাব। আমার জুতো ভেজাতেই হবে, কিছু করার নেই। যে জুতো বোঝে সব খুলে নিতে হবে। জল আরও বাড়বে, কমবে না মনে হয়। ভিডিও চলছে, চল ধর, চল সাবধান। না সিঁড়ি ফিরি নেই, সিঁড়ি ফিরি নেই, সাংঘাতিক অবস্থাতে। খুব ডেঞ্জারাস সিচুয়েশন। যারা এখন উপরে চেপে গেছে তাদের খুব সামনে সামনে, আরো সামনে, দাঁড়া দাঁড়া। এইখানে উঁচু আছে হালকা, এইখানটাতে। হ্যাঁ ওখানটাতেই। হ্যাঁ চল। ভয়ানক ভাবে আসলাম, ভয়ানক। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। এখন দেখুন জলের তোর কি মাত্রায় বেড়ে গেছে, বুঝতে পারছেন? জল যেখানে পড়ছে সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে রীতিমতো। জলরাশি এখন ধোঁয়ার মতো বেরোচ্ছে, ফলে কি বিরাট স্রোত বেড়ে গেল। জল যে কীভাবে ধ্বংসলীলা চালায় আমরা হয়তো কলকাতা থেকে বুঝতে পারি না, আজকে তার অনেকটা অনুভব করতে পারলাম। কত জল বেড়ে গেছে দেখুন, জলের কালারটাও চেঞ্জ হয়ে গেল। কি সাংঘাতিক অবস্থা। তবে হ্যাঁ, সবুজ এখন ঝকঝক করছে পুরো। আহা হা, এটা দেখলেই সব ক্লান্তি, সব গ্লানি ধুয়ে মুছে সাফ হয়ে যায়। আমরা ফিরে আসলাম, থ্রিলিং অভিজ্ঞতা। এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার দেখে নিন আমাদের দেবকুণ্ড থেকে বাড়ি ফেরার কিছু মুহূর্ত। দেবকুণ্ডের এন্ট্রি টাইম 7টা থেকে 2টো। পুরো ভিজে গেছিলাম, তাই জামাটা চেঞ্জ করে নিলাম। প্যান্টটা হাঁটতে হাঁটতেই শুকিয়ে গেল। এবার আমরা এগিয়ে যাব কলকাতার পথে। পথে লাঞ্চ করব, দেখি কোথায় লাঞ্চটা করি, দেখাচ্ছি তোমাদের। এখানে 3 মাস বাইক সার্ভিস পাওয়া যায়, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর। অক্টোবর থেকে খোলে, অক্টোবর থেকে জুন মাস অবধি পুরোটা খোলা থাকবে। যেহেতু ফরেস্ট সব বন্ধ থাকে বর্ষাকালে, তার জন্য এখানে যেহেতু সতীপীঠ, তাই ভিতরে দিতেই হবে, কারণ পুজো আচ্চার ব্যাপার থাকে। আর এছাড়া নর্মাল সময় গাড়ি নিয়েই যাওয়া যায়। ওখানে সামনে তো দেখলেন গাড়ি রাখার প্রচুর জায়গা। আমরা প্রায় 55 কিলোমিটার আসলাম। আমরা ড্রেস গাড়িতেই চেঞ্জ করে নিয়েছি।
চেঞ্জ করে ওখান থেকে রওনা হলাম 2টো নাগাদ, 2:15 নাগাদ। এখন 3:20 বাজে, প্রায় 1 ঘন্টা, 1 ঘন্টায় 55 কিলোমিটার আসলাম, খুব একটা খারাপ নয়। এসে এখানে বাড়িপাড়া বলে একটা জায়গা আছে, উচ্চারণ আমার ঠিক নাও হতে পারে, এই বাড়িপাড়া, সেই বাড়িপাড়াতে বড় বাজার নাম, সেই বাজারে এই দোকানটাতে এগ চাউমিন পাওয়া গেছে। প্রবল খিদে পেয়েছে, আর চৈতালি চাউমিন খাবে না, চৈতালি পনির প্যাটিস পাওয়া গেছে, সেই পনির প্যাটিস খাবে। এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া আমাদের। ভাত ডাল মাছ আজকে জুটলো না, তাতে অসুবিধা কিছু নেই। সুন্দর চাউমিন, এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন, এই প্লেটে এরকম এগ চাউ 40 টাকা করে, হাফ প্লেট, ফুল প্লেট 80 টাকা, পনির প্যাটিস 40 টাকা করে। চাউমিনটা মোটামুটি খেতে, আর এইটা হচ্ছে গিয়ে পেস্তা আইসক্রিম, দাম 30 টাকা। এরকম একটা প্লেটে এরকম 2 স্কুপ মতো দিয়ে দেবে। আমাদের দিদিভাই নিয়ে নিল টুটি ফ্রুটি, দারুণ দেখতে টুটি ফ্রুটিটা। দিদিভাই আমি একটু খেয়ে দেখবো। হরেক রকমের আইসক্রিমের বাহার। সোমনাথ নিয়ে নিয়েছে চকলেট আইসক্রিম। তাহলে বন্ধুরা, দুবলাগড়ি চাঁদিপুর ভিতরকণিকা সিরিজ আমরা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী সপ্তাহে ছোট করে ফরেন ট্রিপ নিয়ে। আমার জীবনে এটাই প্রথম ফরেন ট্রিপ হতে চলেছে। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু ও পরিবারের সবার সাথে ভিডিওগুলো শেয়ার করবেন। কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকের জন্য টাটা।